শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি বলে দিব, বলে তার ওটা শুনতে পাচ্ছেন বলবো, বলে যাক। শুনতে পাচ্ছেন বলবো। আচ্ছা শুনতে পাচ্ছেন বলে যাও, তাড়াতাড়ি বলে যাও। না, ক্যালকুলেটর থেকে লিখে আমি হ্যাঁ বলো, বলছি যে ক্যালকুলেটর থেকে বলো, আপনি নাম্বার বলো, শুনতে পাচ্ছেন বলে যাও, জোরে বলো। জি শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, শুনতে পাচ্ছেন, হয়ে গেছে। বাই বাই দিয়ে দাও, বাই বাই। বাই বাই। বাই বাই, বাই বাই। কেমন ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে চলে যাও। শুনতে পাচ্ছে? ঠিক আছে যাও। হ্যাঁ তোমরা কি সেকশন, অন্য সেকশনে না? তোমরা কোন সেকশন? সেকশন বি না সেকশন এ? ম্যাডাম এই সেকশন। এ সেকশন, আচ্ছা ঠিক আছে। ওই যে তোমাদের ওই প্রথম দিকে যে চ্যাপ্টার 2 ছিল, হ্যাঁ, যে অংশটুকু ওদের সাথে কথা বলেই আর কি আজকে যতটুকু পড়াইছিল সেটুকু তো হয়ে গেছে, তার বাকি অংশগুলো আজকে পড়াইছি, ঠিক আছে। তো অবজেক্টিভ অফ ওয়াটার সাপ্লাই, হ্যাঁ, সেটা তো আমি নিজেও তোমাদের যখন বিভিন্ন পার্টটা পড়াইছি, হ্যাঁ, ওয়াটার সাপ্লাই অ্যাডিকুয়েট হতে হবে, ইজিলি অ্যাক্সেসিবল হতে হবে, হ্যাঁ, এবং সেফ হতে হবে, তাই না? বোথ কোয়ান্টিটি এবং কোয়ালিটি। তোমরা একটু চ্যাট বক্সে ওই ইয়াটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। তোমরা তো আর আমাকে স্ক্রিনশট করে দিচ্ছ না আর কি, তোমরা লেজি হয়ে গেছো আর কি। বাসায় বসে বসে আম্মা আব্বার ভালো ভালো খাওয়া দাওয়া খেয়ে তোমরা লেজি হয়ে গেছো, ঠিক আছে। তো এবং যখন তোমরা একটা এরিয়ার যখন আমি ওয়াটার মানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে যখন ডিজাইন করতে বলবো তোমাকে, মানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনের আগেও তোমার কথা যে আমি একটা এরিয়া মানুষ বসবাস করতেছে, তাদের কোনো ফিউচার এক্সপানশন অথবা তোমার নিউলি ডেভেলপড কোনো এরিয়া যদি হয় সেখানেও আমার মানুষ থাকবে, অবভিয়াসলি মানুষ থাকুক আর যে কোনো অ্যাক্টিভিটি হোক না কেন সেখানে আমার ওয়াটার রিকোয়ারমেন্টটা, ওয়াটার ডিমান্ডটা আমাকে ফুলফিল করতে হবে, ওয়াটার সাপ্লাই দিতে হবে। এটা যখন করি তখন আমাদের হচ্ছে যে কাজ থাকে যে এখানে আসলে কি ধরনের অ্যাক্টিভিটি হবে, হ্যাঁ, সেটার সাথে রিলেটেড করে পার পারসন পার ডে ওয়াটার রিকোয়ারমেন্ট কত হবে সেটা আমরা বের করব। তো পার পারসন ওয়াটার ডিমান্ড যখন আমরা বের করব তখনই আমরা টোটাল ওয়াটার ডিমান্ডটা আসে, একটাই উদ্দেশ্য যে পার পারসন বের করব, তারপর সেখান থেকে আমরা টোটাল পপুলেশন প্রেডিক্ট করে আমরা টোটাল ডিমান্ডটা বের করব। তো দ্যাটস ওয়াই এখানে কাজ হচ্ছে যে কি অ্যাক্টিভিটি এখানে থাকবে, কি ধরনের এনভায়রনমেন্টাল কন্ডিশন, কি ধরনের সোশ্যাল কন্ডিশন আছে, হ্যাঁ, সেটা সেটা স্টাডি করে একটা ওয়াটার রিকোয়ারমেন্ট পার ডে একটা ধরে নিতে হবে, এবং কিছু টিপিক্যাল পপুলেশন কাউন্ট করার মেথড আছে, সে ধরনের কোন একটা মেথড অ্যাপ্লাই করে আমাকে ফিউচার প্রেজেন্ট পপুলেশন থেকে শুরু করে ফিউচার পপুলেশন কত হবে সেটা আমাকে বের করে নিতে হবে। এটাই হচ্ছে এই ওয়াটার রিকোয়ারমেন্ট পার্টের অংশ, ঠিক আছে। তো যেটা ওদের কাছে শুনলাম যে একটা মানুষের পার ক্যাপিটা পার ডেতে যে ওয়াটার কনজাম্পশনটা হয় আসলে সেটা কিসের উপরে বেস করে হয়, কতগুলো 9টা থেকে 11টা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে হচ্ছে যে পার ক্যাপিটা কনজাম্পশনটা হচ্ছে ডিফাইন করা হয়, যেটা তোমাদের অলরেডি নাকি স্যার পড়াইছেন, সাইজ অফ দ্য সিটি, নেচার অফ সাপ্লাই, হ্যাঁ, কোয়ালিটি অফ ওয়াটার, ঠিক আছে। তো এগুলো সবগুলো ফ্যাক্টর কাউন্ট করে কিন্তু হচ্ছে যে আমাকে কিছু থাম ভ্যালু দেওয়া হয়েছে, হ্যাঁ, অলরেডি এগুলো আমরা কিছু ভ্যালু জানি আর কি, হ্যাঁ, আজিজের বইতে বা আইটিএন এর বইতে দেওয়া আছে যে ডোমেস্টিক এরিয়া হলে নর্মাল রেঞ্জটা কত, 90 থেকে 250, হ্যাঁ, পাবলিক ইউজ হলে 25 থেকে 90, হ্যাঁ, টোটাল হচ্ছে
কত থাকে এবং অ্যাভারেজিং কত হতে পারে, এই দুটা ভ্যালুর মধ্যে আমি অ্যাভারেজ করে কত ধরবো সেই ভ্যালুটার কথা এখানে বলে দেওয়া আছে। তার মানে তোমার এরিয়াটা কি টাইপের সেটার উপরে বেস করে তুমি কোন কোন টাইপের ওয়াটার ডিমান্ডটা তুমি নিবা সেটা তুমি অলরেডি জানো। তুমি যেটা জানো না সেটা হচ্ছে যে টোটাল পপুলেশন কত হবে। ঠিক আছে, তো ওয়াটার ডিমান্ডের সময় আর একটা বিষয় আছে যে আমরা যে ডোমেস্টিক এরিয়া জানলাম, কমার্শিয়াল এরিয়া জানলাম, কিন্তু ফায়ার ডিমান্ড যেটা আছে, ফায়ার ডিমান্ডটা কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যাপার, কারণ এটা তোমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, নট ম্যান্ডেটরি। মানে আমার যে বাসায় যে সাপ্লাই ওয়াটার তার মধ্যে থাকতে হবে, নট ম্যান্ডেটরি, কিন্তু এটা ম্যান্ডেটরি হচ্ছে এরিয়াতে একটা করে ফায়ার অপশন, ফায়ার ডিমান্ডটা ফুলফিল করার জন্য অপশনটা থাকতে হবে। এটা হয়তো বা পুরা বছর যদি চিন্তা করো এটা খুবই নেগলিজিবল, কিন্তু এটা হঠাৎ করে কোনো একটা দিন যখনই এটা অকারেন্সটা হয় তখন কিন্তু ডিমান্ডটা অনেক 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 বেশি আর কি। এই ডিমান্ডটা ক্যালকুলেশনটা যেটা করা হয় সেটা হচ্ছে ফাংশন অফ পপুলেশন। হ্যাঁ, পপুলেশন কত আছে সেটার উপরে ডিপেন্ড করে এই ডিমান্ডটা বের করা হয়। দেখো এখানে সূত্র আছে Q ইকুয়াল টু 1020 রুট ওভার P, হ্যাঁ, বা আরো আরো কিছু অংশ আছে আর কি। তার মানে পপুলেশন কত আছে সেটার উপরে ডিপেন্ড করে এখানে ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেশন করা হয়। এবং আসলে কতগুলো লাইন করে রেখে দিতে হবে এই মানে একটা পয়েন্টে কতগুলো লাইন স্ট্রিমটা থাকতে হবে সেটাও কিন্তু এই পপুলেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে বলা আছে। ঠিক আছে, ইকুয়েশনের মাধ্যমে বলা আছে। এবং নর্মালি আমাদের যখন আমাদের বাসা বাড়িতে যদি কোনো ওয়াটার সাপ্লাই লাগে, নর্মালি ওয়াটার মেইন যেটা সেখানে মোটামুটি 40 থেকে 60 psi যদি প্রেসার থাকে তাহলে চাকালা পাতলা উঠে যেতে পারে। কিন্তু যখনই ফায়ার হাইড্রেন্ট যদি হিউজ অ্যামাউন্টের সাইটোসা ফোন করছেন, একটা মিনিট আমাকে দাও। তো নর্মালি যেটা বলতেছিলাম যে ওয়াটার মেইনে 40 থেকে 60 প্রেসার থাকলে আমরা 4-5 তলা থেকে ওয়াটার পাই, মানে ইজিলি উঠে যেতে পারে আর কি। ঠিক আছে, কিন্তু যখনই এই ওয়াটার ডিমান্ড, ফায়ার ডিমান্ড হয় সেটা যেহেতু অনেক প্রেসারে যায়, হ্যাঁ, অনেক প্রেসারে যায়, তো এটা আসলে তোমার মোটামুটি 80 থেকে 100 psi প্রেসার লাগে, মানে অনেক বেশি হিউজ অ্যামাউন্টের ওয়াটার লাগে অল্প সময়ের জন্য, তখন প্রেসারটা অনেক বেশি থাকতে হয়। এবং নর্মালি এটা পপুলেশন অনুযায়ী ডিমান্ডটা ভ্যারি করলেও এটা যাতে থাকে যে লো রিস্ক এরিয়াতে 175 গ্যালন পার মিনিট এবং ওয়াটারের যাতে সাপ্লাই থাকে, এবং যদি হাই রিস্ক ওয়াটার এরিয়া হয় তাহলে 250 গ্যালন পার মিনিট এই ধরনের যাতে ওয়াটারটা থাকে আর কি। ঠিক আছে, এবং যেটা বলতেছিলাম যে নাম্বার অফ স্ট্রিম, এটা এক ধরনের ফায়ার হাইড্রেন্ট স্ট্রিটে বসানো থাকে স্ট্যান্ডার্ড আর কি। ঠিক আছে,
দেখো এই যে পয়েন্ট গুলো, হ্যাঁ, এই যে নাম্বার অফ স্ট্রিম, কতগুলো নাম্বার অফ স্ট্রিম এখানে থাকতে পারে বা থাকবে আর কি, সেটাই কিন্তু ওখানে পপুলেশন তোমাকে ডিফাইন করে দিবে। আর স্ট্যান্ডার্ড যে ফায়ার হাইড্রেন্ট আছে সেখানে তো নাম্বার অফ অ্যালাউয়েবল স্ট্রিম এখানে থাকবেই, তাই না, বাজারে যে নাম্বার অফ স্ট্রিম থাকবে। নরমাল এটা কি হয় দেখো, উপর দিয়ে ক্যাপ থাকে এবং এখানে এই ক্যাপটা থাকে এবং এই জায়গাগুলোতে এই কানেক্টর গুলো থাকে আর কি, ঠিক আছে। যখনই প্রয়োজন পড়ে ফায়ার ব্রিগেডরা এসে এই জায়গাটা খুলে ওই কানেকশন গুলো লাগিয়ে দেয় এবং নিচে দিয়ে তোমার ওয়াটার সাপ্লাই হচ্ছে লাইন আছে, ঠিক আছে। এ ধরনের স্ট্যান্ডার্ড কন্ডিশন আসলে আমরা দেখতে পাই কিনা সন্দেহ আছে। তো নরমালি তোমরা তো যখন জানবা তখন অবশ্যই স্ট্যান্ডার্ডটাই জানবা, ঠিক আছে। তো ফায়ার হাইড্রেন্ট বা ফায়ার ডিমান্ড কিন্তু টোটালি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইস্যু আর কি। তো এমনি যদি একটা এরিয়ার ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্টও করো, আমরা কিন্তু ওখানে একটা অ্যাভারেজিং ভ্যালু দেখে আসলাম, ঠিক আছে। কিন্তু অ্যাভারেজিং ভ্যালু তো আছে, কিন্তু একটা ডেইলি ওয়াটার কনজাম্পশন প্যাটার্ন যদি তোমরা দেখো, যারে ওর মোবাইলের সাউন্ডটা একটু কমাই দিয়ে যাও, ঠিক আছে। যদি ডেইলি ওয়াটার কনজাম্পশন প্যাটার্নটা যদি দেখো, দেখো যে এই 6টা থেকে 8টায় কিন্তু একটা পানির ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। এবং এখানে গিয়ে আবার গিয়ে রাতে বিকালের এই সময়টা কিন্তু বেড়ে গেছে, দুপুরেও আছে, দুপুরে ততটা বেশি না, হ্যাঁ, কিন্তু আবার একটা সময় কিন্তু অনেক লোয়ার ডিমান্ড হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এগুলোকে অ্যাভারেজিং করে ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেশন করা হয়েছে। তুমি যখন একটা ওয়াটার সাপ্লাই, তোমরা 99% কেন তোমাদের আগের ওরা বের হয়ে যায় নাই? ও না 65, আচ্ছা ঠিক আছে। তো তোমার যে অ্যাভারেজিং স্ট্যান্ডার্ড ভ্যালুটা আছে, তুমি যখন পিক পিরিয়ড ওয়াটার সাপ্লাই দিবে তখন কিন্তু, হ্যাঁ, তখন কিন্তু তোমার হচ্ছে যে এই পরিমাণ ওয়াটারের ক্যাপাসিটি কিন্তু তাকে বিয়ার করতে হবে, ঠিক আছে না। তার মানে তোমার ডিজাইন করার ক্ষেত্রে তোমাকে ম্যাক্সিমাম ফ্লোটা চিন্তা করতে হবে, ক্যালকুলেট করতে হবে উইথ দ্য হেল্প অফ এ পিক ফ্যাক্টর, তাই না। হ্যাঁ, যে তোমার ডেইলি অ্যাভারেজ যে ফ্লোটা ভ্যালুটা জানি সেটাকে 1.5 থেকে 2 যে কোনো পিক ফ্যাক্টর দিয়ে আমরা এই ম্যাক্সিমাম ফ্লোটা ক্যারি করার ক্যাপাসিটি যাতে পাইপের থাকে সেটা আমাকে হিসাবে রাখতে হবে, ঠিক আছে। একইভাবে মিনিমাম ফ্লোটাও থাকতে হবে, পানিতে কিন্তু মিনিমাম ফ্লোটাও যেতে হবে, হ্যাঁ, যাতে পাইপের শুধু ম্যাক্সিমাম ফ্লোটা দিলাম কিন্তু আবার যাতে এই পানি কোথাও গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেল, ফ্লোই করলো না, করশন বাড়লো বা এক্সট্রা এয়ার দিয়ে এসে ভরে গেল, সেটা যাতে না হয়। মিনিমাম ডেইলি ফ্লো কত হবে সেটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াটার। তো তাহলে কি হলো যে ওয়াটার তো আমি জানি পার ক্যাপিটাতে কত আসলো এবং এই পিক ফ্লো বের করে আমি হচ্ছে ওয়াটার টোটাল ওয়াটার ডিমান্ডটা, পিক ওয়াটার ডিমান্ড এবং এভারেজ ওয়াটার ডিমান্ড দুটোই ক্যালকুলেট করে আমি তখন পাইপলাইনটা ডিজাইন করব। তো তার আগে তোমাকে পপুলেশন প্রেডিকশন করতে হবে, হ্যাঁ, যে এখন যদি এক্সিস্টিং পপুলেশন হয়, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে গেলা কতগুলো পিপল আছে বের করে দিল, ওকে ফাইন, 100 জন দিল এখন আছে। এখন তুমি অবভিয়াসলি যে ডিজাইনটা করতেছো নিশ্চয়ই এই বছর সেটা তো না, 2 বছর 3 বছর 10 বছর 20 বছরের ডিজাইন। তো তোমার অবভিয়াসলি এখন 100 জন মানুষ আছে, কালকেই তোমার 150 জন হবেই। তো তোমাকে সেই পপুলেশন প্রেডিক্ট, কালকে 150 জন এক্সট্রা 50 জনের পানি কে প্রোভাইড করবে, আদৌ 150 জন হবে না 200 জন হবে না 500 জন হবে আপনার 10 ইয়ার্স, সেটা তোমাকে প্রেডিক্ট করে নিতে হবে, ঠিক আছে না। তো সেই প্রেডিকশনের কিছু মেথড আছে, যে একটা হচ্ছে যে ইউনিফর্ম গ্রোথ রেট মেথড, ঠিক আছে। এখন কোন মেথডটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল হবে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, তাই না, যে সবসময় একটা বেস পপুলেশন লাগবে, তুমি যে মেথডই করো না কেন, হ্যাঁ, তোমাকে একটা বেস পপুলেশন আনতে হবে, হয় তোমার এরিয়া অথবা তোমার মতো কোনো একটা স্ট্যান্ডার্ড এরিয়ার বেস পপুলেশন নিয়ে এসে তোমাকে কিন্তু প্রেডিকশনটা করতে হবে। তো এ ধরনের একটা মেথড হচ্ছে ইউনিফর্ম গ্রোথ রেট মেথড, হ্যাঁ, যেটা হচ্ছে যে দেখো আমি ডান পাশে লিখে রাখছি কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট মেথড। তার মানে যে এই 2005 সালে আমার পপুলেশন ছিল সাপোজ 5000, ঠিক আছে।
2005 সালে 5000, 2006 সালে হয়েছে 6000। তার মানে কতটুকু বেড়েছে? 1000, তাই না? বলা হচ্ছে যে 2005-2006 এর যে ডিফারেন্স ইনক্রিমেন্ট কত হয়েছে? 1000। 2007 সালে এই 1000 ইনক্রিমেন্টই হবে। তার মানে 5000 থেকে 6000 হয়েছে, 6000 থেকে আবার হবে হচ্ছে 7000। আবার 2008 গিয়েও এই 1000টি বাড়বে, তাহলে 6000 থেকে 7000 হয়ে যাবে। ঠিক আছে? তার মানে প্রতি বছর সেম অ্যামাউন্টের সেম নাম্বার অফ পপুলেশন বাড়তেছে। ঠিক আছে? এখানে কোনো পার্সেন্টেজ নাই, কিছু নাই, একটা থাম ভ্যালু বাড়তেছে। এটা হচ্ছে ইউনিফর্ম গ্রোথ রেট মেথড। আরেকটা হচ্ছে ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মেথড। ঠিক আছে? ইউনিফর্ম পার্সেন্টেজ গ্রোথ রেট মেথড এটা হচ্ছে যে 5%, 10%, 1%, 2%। ঠিক আছে? 2005 সালে 5000 ছিল, 2006 সালে গিয়ে হয়েছে 6000। তাহলে কত পার্সেন্ট? 5000 এর কত পার্সেন্ট হয়েছে? ঠিক আছে, ধরলাম যে 5% বেড়েছে। তাহলে পরের বছরও ওই 6000 এর 5% বাড়বে। তারপরের বছর 7000 হলো, সাপোজ 7000 এর আবার 5% বাড়বে। তার মানে ওই ইয়ারের পপুলেশন কত ছিল তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে করে বের হয়ে যাবে। বোঝা গেছে মেথডের মধ্যে ডিফারেন্সটা? বোঝা গেছে কিনা? তোমরা যদি কথা না বলো আমি তো পারতেছি না। হ্যাঁ, একজন কথা বলো। কই সৌরভ আছো? কিরে কেউ নাই? জি ম্যাম আছি, শুনতেছি। বোঝা গেছে কিনা? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, থার্ড মেথড হচ্ছে ডিক্রিজিং গ্রোথ রেট মেথড। এটা কনস্ট্যান্ট না, ঠিক আছে? মানে এই বছর 5% বেড়েছে, পরের বছর 4% বা 4.5%, পরের বার গিয়ে 4%, পরের বার গিয়ে 3.9%। এভাবে করে করে একটা হচ্ছে ইউনিফর্ম গ্রোথ পার্সেন্টেজ গ্রোথ রেটে, মানে ধরো ইউনিফর্ম গ্রোথ রেট যখনই বুঝাবে তখন মানে যে এই বছর 5%, পরের বছর হয়তো বা 4.5, তারপরের বার হচ্ছে 4%, তারপরে 3.5। এ ধরনের ইউনিফর্ম রেটে হচ্ছে সে নেমে যাচ্ছে আর কি। ঠিক আছে? ইউনিফর্ম পার্সেন্টেজে তার পপুলেশনটা বাড়তেছে কিন্তু রেটটা হচ্ছে কম। ঠিক আছে? আরেকটা মেথড আছে গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড, তারপর আছে গ্রাফিক্যাল কম্পারিজন মেথড। এই দুইটা আমি গ্রাফ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আরেকটা হচ্ছে এমপিরিক্যাল মেথড। এটা অলরেডি আমার ধারণা যে তোমরা হাইড্রোলজি পড়েছে, সেখানে পপুলেশন যখন ওই যে রেইনফল টেনফল যেগুলো ডাটাগুলো পড়ছো, হ্যাঁ, বিভিন্ন বছরের রেইনফল ইন্টেন্সিটি, তখন পপুলেশন প্রেডিকশন কিন্তু এই ফর্মুলা দিয়ে পড়ছো, মনে আছে কিনা? ফিউচার পপুলেশন কত হবে, নাম্বার অফ ডিজাইন পিরিয়ড কোনটা, এবং পার্সেন্টেজ অফ হচ্ছে যে গ্রোথ রেট কত, সেটার উপরে বেস করে কিন্তু তোমরা এমপিরিক্যালি তোমরা পপুলেশনটা প্রেডিক্ট করছো আর কি। হ্যাঁ, তো তাহলে আমি দেখবো এখন হচ্ছে গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড। এটাও তোমরা বহু করছো আমার ধারণা, আমি নিউমেরিক্যাল বা ফরট্রান যখন পড়াইছি। হ্যাঁ, আমি নিউমেরিক্যালে তোমাদের কিন্তু গ্রাফিক্যাল ইন্টারপোলেশন মেথড ছিল না, এক্সট্রাপোলেশন ইন্টারপোলেশন ছিল। হ্যাঁ, তার মানে তুমি প্রিভিয়াস ডাটাগুলো জানো, সেই ডাটাগুলোর উপরে বেস করে তুমি একটা ট্রেন্ড লাইন ড্র গ্রাফিক্যাল এক্সটেনশন মেথড। হ্যাঁ, এক্সট্রাপোলেশন এই কারণে বলতেছি যে তোমার যে কটা ডাটা আছে তার বাইরে তুমি কোনো একটা বছরের চাইতেছো। ইন্টারপোলেশন হতো তুমি যদি
এই 1980 থেকে 1990 এর মধ্যে 1985 সালের কোনো ডাটা চাইতা, সেটাকে ইন্টারপোলেশন বলতো আর কি। ঠিক আছে, এটাকে গ্রাফিক্যাল কম্প্যারিজন করে তুমি হচ্ছে, সরি, গ্রাফিক্যাল এক্সটেনশন করে তুমি যে কোনো একটা আননোন ইয়ারের পপুলেশন তুমি চাইতেছো। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে গ্রাফিক্যাল কম্প্যারিজন মেথড। এইটা একটু আস্তে আস্তে বুঝো। সেটা হচ্ছে যে আমি কনসার্ন হচ্ছে এ সিটি কে নিয়ে, এখানে দেখো এ দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি কনসার্ন হচ্ছে, এটা বড় করলে হ্যাং হয়ে যায়। আমি কনসার্ন এ সিটি কে নিয়ে, আমার এ সিটির পপুলেশন দরকার। ঠিক আছে, কিন্তু আমি এ সিটির পপুলেশন জানি 1900 সাল থেকে 1960 সালে। কামিং ইয়ার্স, নেক্সট ইয়ার্স এর পপুলেশন আমি জানি না। তখন আমি কি করব, যে কাইন্ড অফ এ সিটির মতোই অন্য কয়েকটা সিটির পপুলেশন আমি ড্র করব, তারপরে তাদের সাথে কম্পেয়ার করে আমি আমার সিটির পপুলেশনটা কাউন্ট করব। দেখো এরকম একটা বি সিটি যেটা কাইন্ড অফ ওদেরই, হ্যাঁ, ওই এ সিটির মতো 1930, 1960, 1970 সাল পর্যন্ত ওর পপুলেশন আছে। সি সিটির 1920, 1940, 1960 সালের হচ্ছে পপুলেশন আছে। যেটা 2000-এর পপুলেশন এ, এরিয়া এর, সেইটা হচ্ছে তোমার সি সিটির 1960 সালের পপুলেশন। ঠিক আছে, সেইভাবে এভাবে ড্র করছে। একইভাবে ডি এবং ই দুটো আলাদা আলাদা সিটি হচ্ছে পপুলেশন ড্র করছে, করে এদের সাথে যেহেতু চারটা সিটি মোটামুটি একই ট্রেন্ডে গেছে, এদের কাজ করে একটা মিড লাইন করে একটা অ্যাভারেজিং করে এই সিটির পপুলেশনটা হচ্ছে কম্পেয়ার করে কাউন্ট করে বা প্রেডিক্ট করছে। বোঝা গেছে আমার কথা? ঠিক আছে, একটা হচ্ছে টোটালি আমি যে এরিয়াটা চাচ্ছি সেই এরিয়ার পপুলেশনটা গ্রাফে প্লট করে এক্সট্রাপোলেট করে আমি আমার আননোন ভ্যালুটা পাবো। আরেকটা হচ্ছে সেম সিটিরই প্রিভিয়াস ইয়ার্স এর যে কয়েকটা ভ্যালুগুলো আমি নিয়ে ট্রেন্ডটা দেখে আমি কম্প্যারিজনের মাধ্যমে আমি একটা অ্যাভারেজিং করে আমার সিটির পপুলেশনটা কাউন্ট করবো। ঠিক আছে, এটা হচ্ছে কি মা, এটা হচ্ছে গ্রাফিক্যাল কম্পারিজন মেথড। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ওয়াইডলি ইউজ যে মেথডটা, সেটা হচ্ছে লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড। হ্যাঁ, যেটা অলরেডি তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে কিন্তু লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড পড়ে আসছো অলরেডি। হ্যাঁ, এবং যদি তাও না পড়ে থাকো, প্লাস নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, জানি বাসো না একটু।
হ্যালো হ্যালো, আপনারা আছেন? আচ্ছা, তোমাদের আফতার স্যার ফোন দিলে, তোমাদের ক্লাসের বিষয় ওটা পরে কথা বলি, আগে আমি পড়াটা শেষ করে নিয়েছি। হ্যাঁ, তো লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড, যেটা এই যে স্ক্রিন বড় করলে এটা হ্যাং হয়ে যায়। লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড যেটা, হ্যাঁ, সেটা তো তোমরা সেকেন্ড অর্ডার তোমার যে কোয়াড্রেন্ট ইকুয়েশনটা আছে, তোমরা তো এটা অলরেডি আমরা সবাই জানি। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কয়ারের যে ইকুয়েশনটা আছে সেটা তো আমরা জানি। তো এখানে এই ইকুয়েশনটারই এখানে ব্যবহার, সেটা হচ্ছে যে তোমার এক্স হচ্ছে কোন ইয়ারের পপুলেশন চাও, মানে ইয়ার, আর ওয়াই হচ্ছে পপুলেশন। ঠিক আছে, তোমার কিছু নন ইয়ার্স এর পপুলেশনের উপরে বেস করে তুমি এই এ বি সি তিনটা কনস্ট্যান্ট বের করবে, তারপরে হচ্ছে তুমি যে কোনো ইয়ারের পপুলেশন চাও তুমি এই ইকুয়েশন দিয়ে বের করবে। আর যেহেতু তিনটা আননোন, আমাদের নাম্বার অফ ইকুয়েশনও তিনটা কিন্তু দাঁড়াই যায়, তাই না? তোমরা তো এই ইকুয়েশনের সলভ তো জানো আর কি। হ্যাঁ, এবং যারা এখন টিউশনি করো তারাও ভালো করে, তোমরা একটু মিউট করে ফেলো, আমার কানে লাগতেছে। ঠিক আছে, তো নাম্বার অফ ইকুয়েশন, হাউ টু সলভ দিস ইকুয়েশন, তোমরা তো অলরেডি এগুলো ম্যাথমেটিক্স যারা টিউশনি করো তারা আর আমার চাইতে ভালো জানো আর কি। তো এইটা যেটা তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে দেখে আসছিলা, যে এই ইকুয়েশন গুলো সলভ করার জন্য আসলে টেবুলার ফর্মে হচ্ছে প্রেজেন্টেশনটা আনতে হয়, তাহলে হচ্ছে কাজ করতেও সুবিধা হয়, সবগুলো ভ্যালু অ্যাট এ টাইম চোখের সামনে দেখা যায়। যেহেতু ইকুয়েশনে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, তাই এই ধরনের টেবিলে প্রেজেন্ট করলে তোমার ইজিয়ার হয়। তাহলে ইয়ার যেটা এক্স, হ্যাঁ, ইয়ার 1910 থেকে, সরি এখানে ধরো একটা পপুলেশন আছে 1870 থেকে 1970। হ্যাঁ, এক্স ধরবে কিভাবে, এদের মিডে কোনো একটা পয়েন্টে জিরো ধরতে হবে। ঠিক আছে, সেখান থেকে তুমি পিছনে গেলা -1 -2, মানে প্রতি 10 বছরের ইনক্রিমেন্টকে 1 ধরলে, জিরো থেকে ব্যাকে গেলে মাইনাস, আর জিরো থেকে ফরওয়ার্ডে গেলে 1। ঠিক আছে, আর ওয়াই তো তোমার পপুলেশন, তাহলে এক্স এই অনুযায়ী এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 3 বা যা যা ধরে আমরা এই টেবিলটা কমপ্লিট করবো এবং সামেশন অফ বের করবো। ঠিক আছে, তোমার ঠিক তোমার যে ইকুয়েশনটা আছে, তুমি ইকুয়েশনটা তো তোমার মুখস্থ থাকবেই, তোমার সেই ইকুয়েশনে যা যা লাগবে তুমি সেই অনুযায়ী এখানে টেবিলটা কমপ্লিট করবে। তারপরে কি, তোমার ওই তিনটা ইকুয়েশন থেকে তুমি এ বি সি তিনটা সলভ করবে। এ এর ভ্যালু পেয়েছি 76.74, বি এর ভ্যালু 13 এবং সি এর ভ্যালু 0.3974। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো যে এখানে দেওয়া আছে, দেখো 1870 থেকে 1970 সালের পপুলেশন এবং 1920 সালকে জিরো ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে 1980 সালের পপুলেশন যখন বের করব তখন এখানে এক্স কত হবে আমাকে একজন বলো। এক্স এর ভ্যালু মানে 6 হবে। 1990 সাল 7। যদি আমার 1985 হয়, 1985। আচ্ছা ম্যাডাম, 85 হলে কত ধরবো? 6.5 ধরবো। 6.5। ঠিক আছে, সবাই আন্ডারস্ট্যান্ড করছো? এটাই হচ্ছে এই অঙ্কটার সব ফর্মুলা তো তোমার মুখস্থ, টেবুলার প্রেজেন্টেশনে তুমি মুখস্থ করে ফেলবে, কিন্তু তুমি কিভাবে আসলে এক্সটা ধরবে সেটা অনেকেই দেখা যায় পরীক্ষার হলে গিয়ে এই এক্সটা হয়তো ইয়ার এসে 1980 বসিয়ে ফেলে, বা আমার হচ্ছে যে ধরো 6.5 ধরা দরকার, সেখানে 7 ধরে বা 6 ধরে, যেহেতু 10 ইয়ার্স ইনক্রিমেন্ট ধরে 1 করছে, দ্যাটস ওই হিসাবটাই নিয়ে আসে। এটা ফ্র্যাকশনাল হবে সেটা আসলে মাথায় আসে না, যেহেতু ওভাবে করা হয় না। ঠিক আছে, তাহলে মাথায় এটা যাতে থাকে যে আমার প্রতি 10 ইয়ার্সকে ইনক্রিমেন্টকে আমি 1 ধরেছি, তো 7 ইয়ার্স ইনক্রিমেন্ট হলে 0.7 হবে, দ্যাট ইজ মানে এই ধরনেরই একটা সেন্স আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড। তো এটার যে অঙ্কটা
হ্যাঁ, আমি তো ওই অঙ্কটাতে গিয়ে প্রেজেন্টেশনটা করেছি। তো এটা ছিল এরকম যে কোন একটা সিটির 1870 থেকে 1970 সালের পপুলেশন দেওয়া আছে, বলেছে যে 1980 সাল আর 1990 সালের পপুলেশন কত হবে সেটা তুমি বের করো। তো সেই হিসাবেই সেই চিন্তা করে এই পপুলেশনের চার্টটা করে 1980 সাল এবং 1990 সালের পপুলেশনটা আমরা বের করেছি। এটার সাথে সাথে আবার যেটা চেয়েছে এরা যে compute the trend values for the years given, এগুলো তো অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমি যে নতুন একটা ইকুয়েশন ডেভেলপ করলাম বা সলভ করে বের করলাম, সেখানে এখন তুমি প্রতিটা এক্স বসিয়ে দেখো যে তোমার অ্যাকচুয়ালি ট্রেন্ড ভ্যালু কত আসে, ট্রেন্ড ভ্যালু কত আসে, এবং তখন তুমি অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করো। দেখো এখানে সেটা টেবিলটা করা আছে যে আমি যে নতুন একটা ইকুয়েশন 76.74 ব্লা 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 দিয়ে একটা ইকুয়েশন ডেভেলপ করলাম, এবং সেই ইকুয়েশনে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -5 যেরকম আছে টেবুলার ফর্মে বসিয়ে আমার ওই ইয়ার্স এর পপুলেশন গুলো কিন্তু এরকম ট্রেন্ড ভ্যালুটা আমি পেলাম। ঠিক আছে, হ্যাঁ সেটা চেয়েছে। এবং কম্পেয়ার করতে বলা হয়েছে যে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কত। তার মানে এখন অ্যাকচুয়াল ভ্যালু গুলো বসাও, এখানে 21.6 ছিল, এখানে 23.2, এখানে 151.1, এখানে 151.6। এখন 10টা ভ্যালুর মধ্যে একটা দুইটা ভ্যালু হয়তো কম বেশি আসতেই পারে, হ্যাঁ, কিন্তু খুব বেশি 21 মিলিয়ন ছিল, সেখানে 23 মিলিয়ন আসছে। কিন্তু এমন আসে নাই যে 23 মিলিয়ন ছিল আমি পেয়েছি 10 মিলিয়ন। ঠিক আছে, হ্যাঁ 3, 4, 5 এরকম আসতেই পারে, কারণ তোমরা যখন আরেকটু সিনিয়র হবে, 4th ইয়ার উঠবে, তখন এই ধরনের গ্রাফিক্যাল প্লট করলে দেখা যাবে যে নিয়ার বাই কতটা আমরা আসলে কতটা ভ্যালু স্ট্যান্ডার্ড থেকে দূরে সরে গেছে আর কি। তো এখানে যে ডাটাগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি সবগুলো কাছে আসছে। তার মানে এটা তোমাকে প্রেডিক্ট করা, এটা তোমাকে ইন্ডিকেট করতেছে যে তুমি যে 1980 সাল 1990 সালের পপুলেশন বের করতেছো, যে এটা প্রেডিকশন, তুমি কখনোই এক্সাক্ট হবে না, প্রেডিকশন, হ্যাঁ, নট সো ব্যাড। ঠিক আছে, বোঝা গেছে কিনা? এই হচ্ছে আজকের ওয়াটারের রিকোয়ারমেন্টের যে পার্টটা, তোমাদের চ্যাপ্টার 2 পার্ট যতটুকু বাকি ছিল সেটা হচ্ছে এইটুকু অংশ আর কি। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ। ওই আফতাব আমাকে এখনই ফোন দিয়েছিল, তোমাদের ওই সেকশনের সাথে কথা হয়েছে। তো আমার যেটা এখন আসিফের 3টা ক্লাস, 2টা ক্লাস আমার নিজের, একটা ক্লাস আমার সিলেবাসও বাকি আছে, তো 3টা ক্লাস নিতে হবে, সেই জন্য 2টা সেকশন আমি একসাথে নিতে চাচ্ছি। তো তোমাদের 9টায় ক্লাস নিতে চাচ্ছিলাম, শুনলাম যে আফতাব নাকি 9টায় নেয়। তো আমি আফতাবের সাথে কথা বলছি, হ্যাঁ কালকে এবং বৃহস্পতিবার তোমাদের যেদিন আসিফ স্যারের ক্লাস ছিল আর কি, মঙ্গলবার আর বৃহস্পতিবার না? সৌরভ আছো? একজন কথা বলো। হ্যাঁ, তো তোমাদের কালকে মঙ্গলবার আর বৃহস্পতিবার আমি সকাল 9টায় ক্লাস নিব তোমাদের 2 সেকশনে। আমি আজকে রাতেই শিডিউলটা পাঠিয়ে দিব, সিলেবাসটা টার্ম দিতে হবে, নাহলে তো সময় নাই আর। ঠিক আছে, ওর তো আরো অনেক সিলেবাস বাকি আছে, আমাকে সবগুলো কভার করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে আমি বলেছিলাম যে ক্লাস শেষে তোমাদের 2 সিআরের সাথে কথা বলবো, কারণ ভাবছিলাম যে ইন দ্য মিন টাইম আপনাদের সাথে কথা বলে ফেলবো। তো আমাকে এখনই ফোন দিয়ে জানাইছে যে মঙ্গলবার 9টা আর বৃহস্পতিবার 9টায় নিয়ে কোনো অসুবিধা, ওর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা ওই সেকশনকে বলে দিও, আর আমি শাখাওয়াত যে ওকে আমি ফোন দিয়ে বলে দিব আর কি। ঠিক আছে, বা আমি গুগল ক্লাসরুমে, হ্যাঁ বলো। 2 সেকশনের মঙ্গলবার আর বৃহস্পতিবার 9টায় ক্লাস। বুঝি না। মানে 2 সেকশনের 9টায় ক্লাস আর কি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার আর বৃহস্পতিবার। এই উইকে নেই, এই উইকে নেই। যদি আমি দেখি সিলেবাস আমি বেশ টান দিয়ে ফেলছি, তাহলে আর তোমার আগামী সপ্তাহে নিতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কালকে তো মনে 10টায় ফাঁকা আছে। না আমি 2টা সেকশনে 10টায় ফাঁকা আছে, ওরা তো বললো না। এই সেকশনে 11টায় ক্লাস আর কি আছে। তো
দুই সেকশন একসাথে নিলে আচ্ছা ম্যাডাম দেখা লাগবে আর কি, তাহলে মানে শিওর করে আর কি জানাবে। ঠিক আছে, কে সৌরভ? যদি কথা ফাঁকা থাকে তোমাদের তাহলে- তোমাদেরকে সৌরভ না তোমাদের ক্লাসে? জি ম্যাডাম। তো সৌরভ কে আসছো? ও মনে হয় আজকে নাই। না, সৌরভের আসলে যেহেতু পারিবারিক ভাবে সমস্যা আছে, তোমরা সৌরভ ছাড়া অন্য কেউ কথা বলো। কে তুমি বলো? ম্যাডাম রোল 50 হামিম। 50 তামিম, হামিম। হামিম। ঠিক আছে, তোমরা দুইজন, তুমি আর সাখাওয়াত মিলে একটু কথা বলে আমাকে জানাও। তোমাদের আমি ওদের সাথে কথা বলেছি যে ওয়াটার ট্রিটমেন্টের উপর একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আমি রাতের বেলা তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমাদের 4টার মধ্যে 2টা হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আরেকটা, 2টাই সিটি টাইপের নিব, বাট একটা একটু ব্রড কোশ্চেন নিব তোমার, বাট ইউ উইল হ্যাভ টাইম। ঠিক আছে, এনাফ টাইম তোমরা যাতে আস্তে আস্তে লিখে দিতে পারো আর কি। ঠিক আছে, ম্যাডাম আরেকটা সিটি নেবেন নাকি আর দুইটা সিটি নেবেন? আর 2টা সিটি নিব। 2টা সিটি হয়তো একটা যেরকম ভাবে গতদিন নিয়েছি ওই টাইপের, আর একটা তোমরা যাতে অ্যান্সার লিখতে হবে এরকম, তবে তোমাদের সময় দিব আর কি। ম্যাডাম ওই দুইটা সিটি কি আসিফ স্যারের টপিকের উপর মানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার 2টাতে অ্যাসাইনমেন্টটা যাতে শেষ হয়ে যাচ্ছে। দেখি না, টপিক তো পরে দিব, আগে ক্লাস শেষ করি। জি ম্যাডাম। ঠিক আছে। হ্যাঁ, তোমরা একটু প্লিজ, হামিম তুমি প্লিজ একটু সাখাওয়াতের সাথে কথা বলে আমাকে জানাও। হ্যাঁ জি ম্যাডাম, একটু পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার যদি ফোন আমি যেহেতু মানে ক্লাস নিতে বাসায় আসি, অফিস থেকে প্রচুর ফোন আসে, যদি কোনো কারণে ফোন বিজি থাকে জাস্ট আমাকে একটু সেন্ড মি এ মেসেজ যে তোমরা ফোন করছো, আমি যাতে কল ব্যাক করতে পারি আর কি। ঠিক আছে? হ্যাঁ জি ঠিক ম্যাডাম। আছে। হ্যাঁ, সবাই ভালো থাকে, ইনশাল্লাহ কালকে কথা হবে। 10টায় হলে 10টা নিব, বাট আই নিড বোথ সেকশন। ঠিক আছে? মানে ওইটা আর কি ম্যাডাম, মানে মঙ্গলবার আর বৃহস্পতিবারে আর কি, মানে দুই সেকশন একসাথে টাইম দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। তবে দুপুরের পরে না, দুপুরের পরে, কারণ আমি সকালে ক্লাস নিয়ে অফিসের কাজ সারবো, বুঝতে পারছো? জি ম্যাডাম। দুপুরের পরে নিলে হ্যাঁ খুব দৌড়াদৌড়ি পড়ে যায়, লাঞ্চ, গোসল, নামাজ সবকিছু খুব ঝামেলা পড়ে যাচ্ছে আর কি। জি ম্যাডাম আমার জানাই। 4th ইয়ারের ক্লাস থাকে দুপুরের পরে, ওইটা আমার খুব কষ্ট হয়ে যায়, দুপুরের ঝামেলা হয়ে যায় আর কি। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো। হ্যাঁ, আর না হলে 9টায়, হ্যাঁ 9টায়। ঠিক আছে, 1 ঘন্টা ক্লাস নিব 2 দিন। আমি আসলে 1 ঘন্টার বেশি একটা না ক্লাস নিতেও পারি না। হ্যাঁ, তো 1 ঘন্টা ক্লাস নিব ইনশাল্লাহ। তোমরা 2 দিন আমাকে এই সপ্তাহে দাও, আগামী সপ্তাহে আশা করি ম্যানেজ করে ফেলবো আর কি। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। অবশ্যই।